রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। আগামীকাল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের ২ বছর পূর্তির দিন, কিন্তু তার আগে হঠাৎ কেন দেশের রাজনৈতিক সংঘাত শুরু হলো তা নিয়ে সমাজের নানা শ্রেণীর মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৭১-এর সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি টানিয়েছিল শিবির। ছাত্রদল সেই ছবি নামিয়ে ফেলার অনুরোধ করাতেই সংঘাতের শুরু। আজকে ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করেছে, শিবির কর্মীরা তাদের হলের রুমের দরজা ভেঙে রুমের জিনিসপত্র লুটপাট এবং ভাঙচুর করেছে। শিবিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ককটেল নিক্ষেপেরও। ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক দাউদ খান সাংবাদিকদের বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত ২৫ জন। অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাদ চৌধুরী বলেন, শিবিরের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের উপর হামলা করেছে। তাদের হামলায় আমাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। ৫ আগস্টের আগে এই ধরনের সংঘাতের কারণ কি? এর পেছনে কি রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের কঠিন কথা সহজের আয়োজনে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হেলেন জেরিন খান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনাকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। যেমনটা বলছিলাম, আগামীকাল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের ২ বছর পূর্তি হতে যাচ্ছে। তার আগেই আমরা দেখছি যে দেশের নানা বিশ্ববিদ্যালয়ে সংঘাতের ঘটনা ঘটছে। গতকালকে দেখলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘাতের যে সূত্রপাত হয়েছে। আজকে ঢাকা কলেজ এবং জগন্নাথ কলেজের ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। আলিয়া মাদ্রাসার সামনে শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনাও আমরা দেখেছি। ৫ই আগস্টের আগে হঠাৎ এই ধরনের সংঘাতের আসলে মূল কারণ কি মনে হয় আপনার কাছে? এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের যে জুলাই মাসে ঠিক ২ বছর আগে আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, এবং এমনকি গত বছরেও জুলাই মাস খুব শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক সহাবস্থানের জায়গা বজায় রেখে এই মাসটা উদযাপিত হয়েছিল। কিন্তু এই বছর আমরা দেখছি ঠিক ৫ই আগস্টের আগের সময়টাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। এর আগে এনসিপির উপরে হামলা হলো হবিগঞ্জে, সিলেটে, এবং পরবর্তীতে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা সংঘর্ষ হলো, এবং তারপর আমরা দেখলাম যে এটা স্ফুলিঙ্গের মতো সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গেল, এবং আমাদের অনেক ছোট ভাইরা অনেকে তাদের ক্যাম্পাস থেকে ঢাকা কলেজ সহ অন্যান্য যেখানে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আছেন তারা এটার পার্ট না হলেও তাদের উপরেও হামলা হচ্ছে, তারাও আক্রমণের শিকার হচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির নেতৃবৃন্দ খুব জঘন্যভাবে তারা আহত হয়েছেন। তো আমার মনে হয় যে ক্যাম্পাসে আমাদের ৫ই আগস্টের পরে বিশেষ করে ছাত্র রাজনীতির একটা নতুন কন্ট্রাক্ট তৈরি করার প্রয়োজন ছিল। ছাত্র রাজনীতির তখন অনেক ধরনের বিতর্ক এসেছিল যে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, হলে কমিটি হবে কি হবে না। তো ৯০-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু আমরা দেখেছি যে পরিবেশ পরিষদের মাধ্যমে ছাত্র সংগঠনগুলো একটা বোঝাপড়ায় তারা এসেছিল। পরবর্তীতে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে একটা সময় পর্যন্ত তারা সহাবস্থানে ছিল। পরবর্তীতে যদিও সেটা থাকে না দীর্ঘদিন,
এই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা প্রেক্ষাপট এবং সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু দুঃখজনক হচ্ছে এটা হয়ে ওঠে নাই, এই উদ্যোগটা কেউ ঠিকভাবে নেয় নাই, আমরা বারবার বলেছি। ফলে এখনো কিন্তু ওই ডিবেটটা রয়ে গেছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে কিনা, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা ছাত্ররা। সে কারণে এখনো ছাত্র রাজনীতিটা কিন্তু ওই হল দখল, ক্যাম্পাস দখল এবং নিয়ন্ত্রণের জায়গাতেই রয়ে গেছে, এবং এই যে সংঘর্ষ, হামলা, এই সবকিছু কিন্তু ওই নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই হচ্ছে। জি, হবিগঞ্জে এনসিপির উপর যে হামলা হয়েছে সেটি নিয়ে আসবো, তার আগে একটু গতকালকের যে ঘটনা নিয়ে বলছিলাম, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে সংঘাতটা শুরুর কারণ কি আপনার কি মনে হয়? আমরা তো যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে প্রথমত যুদ্ধাপরাধীদের ছবির প্রদর্শনী নিয়ে ছাত্র দলের এটা নিয়ে তারা প্রশাসনের সাথে বাকবিতণ্ডা সহ প্রশাসনের সাথে এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে যেগুলো সরানোর জন্য, এবং পরবর্তীতে সেটা না হওয়ার ফলে এক ধরনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের। কিন্তু একজন যে দায়িত্বশীল যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে এই অনুরোধ জানাতে পারে না যে যুদ্ধাপরাধীদের ছবি নামানোর যে কথাটা, যেটি ঘিরে আসলে সূত্রপাত? এটা নেগোসিয়েশন এবং ডিসকাশনের জায়গা পর্যন্ত থাকা উচিত। আমি যেটা বুঝি যে ঠিক আছে, এটা ছাত্র শিবির বলতে পারে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ছাত্রদল বলতে পারে যে এটা যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ, বা তারা বলতে পারে যে স্পেসিফিক এই কয়জন যুদ্ধাপরাধী তাদের ছবিটা ছাড়া আপনারা দেন। তো প্রশাসন এখানে একটা সমঝোতার জায়গায় আসতে পারে যে ঠিক আছে, প্রোগ্রামটাও হোক, আবার এখানে যদি প্রবলেমেটিক এলিমেন্ট থাকে সেটাও আমরা সরাই। কিন্তু প্রশাসনও আমরা দেখলাম যে কোনো ধরনের ডিসাইসিভ মেজার কিন্তু নিতে পারলো না, ফলে এটা সংঘর্ষে গিয়ে পৌঁছালো। তো এই যে জিনিসগুলো আসলে কথা বলে সমাধান করা সম্ভব, সেটা যদি মাথা ফাটাফাটিতে চলে যায়, এবং এই প্র্যাকটিসটা ডেটা রাইট, এটা তো শুরু হলো এই সরকার গঠনের পরে, এর আগে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু এবার অনেক বড় স্কেলে এটা হচ্ছে, সব ক্যাম্পাসে ছড়িয়ে গেছে। তো এইটা যদি আমরা এই সমঝোতার ভিত্তিতে সমাধানের পথ না খুঁজে আমরা যদি মারামারিতে ঢুকি, তাহলে এটা সামনের দিনে আমার সংখ্যা হচ্ছে আরও বেশি বাড়বে, এবং প্রায় সকল ক্যাম্পাসে। এবং এই ধরনের সংঘাতগুলোর সুযোগ কিন্তু নিবে হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের, কারণ ছাত্রলীগেরও আমরা জানি যে অনেক নেতাকর্মীরা কিন্তু গুপ্ত অবস্থায় এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। জি, যদি আপনার মতামত জানতে পাই, এই যে যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো নিয়ে এই যে সংঘাতের সূত্রপাত, যেমনটা আপনি বলছিলেন যে গণমাধ্যমেও এসেছে, এই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো কি উচিত হয়েছে, কি বলবেন? আমার জায়গা থেকে প্রথমত মুক্তিযুদ্ধের পরে আমরা সঠিক ইতিহাসটা ঠিকমতো আজ পর্যন্ত জানতে পারিনি, এবং সঠিক একটা কোনো ধরনের বিতর্কহীন একটা তদন্ত বা বিচার প্রক্রিয়াও আমরা দেখি নাই। 2012 সালে যেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, লিগ্যাল পয়েন্ট থেকে অনেক বিতর্ক আছে, অনেকে এটাকে জুডিশিয়াল কিলিংও বলে থাকেন। তবে যারা স্বীকৃত যুদ্ধাপরাধী, আমার মতামত হচ্ছে তাদের ক্ষেত্রে তো এটা অ্যালাউ করা প্রশাসনেরই প্রথমত উচিত না, এবং এটা করার ফলেই কিন্তু আপনি এক ধরনের উস্কানি দিচ্ছেন বাকি পক্ষদেরকে, এটা নিয়ে এক ধরনের পাল্টা কর্মসূচি কিংবা এই। কিন্তু যাদের বিরুদ্ধে এই যে শাস্তি হলো, যাদের সুস্পষ্ট প্রমাণ সহই আদালত পর্যন্ত গেছে বা শাস্তির যেই বিষয়টি এগিয়েছে, সেগুলো অনেক অনেক সাক্ষী আবার জীবিতও রয়েছেন। তো সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শিবিরের কথা এখানে আসছে যে তারা আসলে যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কি প্রমাণ করে না তারা 71-এর যারা এই যে গণহত্যাকারীদের যে আদর্শ, সে আদর্শ তারা ধারণ করছে? যেহেতু ওই প্রমাণ সাপেক্ষে আমি বলছি, কয়েকজনের তো বিচার হয়েছে, শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। অনেক ধরনের মানে ডিবেটও কিন্তু বাজারে আছে, এবং অনেক সাক্ষী পরবর্তীতে এসে বলেছে যে আমাদের জোর করে সাক্ষী নেওয়া হয়েছে, বা এরকম বিষয়ও আছে। তো তারপরেও আমার মনে হয় যে যেটা তো অনেকের ব্যাপারটা তো স্বীকৃত, অনেকে তো নিজেই নিজেকে স্বীকৃতি দেয় যে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম, এবং তারা যদি ক্রিমিনাল অফেন্সের সাথে সেই সময় যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই এই তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করাটা আমাদের স্বাধীনতাকে এক ধরনের ডিনাই করা এবং অপমান করার শামিল বলে আমার মনে হয়। ঠিক একইভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও বলি, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, এবং বিশেষ করে এই ডিজিটাল যুগে এটা হওয়ার ফলে এখন সবকিছু রেকর্ডেড আছে, কে গুলি চালাচ্ছে এটাও দেখা যাচ্ছে, কে নির্দেশ দিচ্ছে তারও ভয়েস রেকর্ড আছে, ফলে তাদেরকে যদি আপনি সেলিব্রেট করতে চান, আমার অবস্থান একই হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় এটাই প্রাথমিক একটা যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যে আমরা মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সক্রিয়ভাবে এবং তখনকার গণহত্যা অংশ নিয়েছে, তাদেরকে যদি আমরা এখন হিরো করতে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধকেই এবং আমরা আমাদের স্বাধীনতাকেই একভাবে চ্যালেঞ্জ করে বসি।
কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই যে মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সাথে আসলে যাদের সংশ্লিষ্টতা ছিল, তাদের বিরুদ্ধে এই যে প্রমাণগুলোর কথা বলছিলাম, একজন দুজনের কথা যেটা বলছে যে পরবর্তী শেষ বলেছে যে আমাদেরকে জোর করে এটা কয়েকটা ঘটনা, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা এরকমও দেখেছি। আচ্ছা, ওই বিষয়টা বাদ দিই, তার আগে একটু জানতে চাই যে এই যে ৭১-এ যে আপনি বলছিলেন যে আমরা ইতিহাস আসলে সঠিকভাবে এখনো আমরা অতটা জানি না, বা এখন তো ডিজিটাল মাধ্যম, এখন ডিজিটালের যুগ, এখন অনেক প্রমাণাদি থাকে, অনেক ফুটেজ টুটেজ থাকে, কিন্তু আমরা কিন্তু এই ৭১-এ গণহত্যার যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, বিভিন্ন ভিডিওতে দেখেছি, দেশি বিদেশি পত্রপত্রিকায়, এমনকি ৫ই আগস্টের পরবর্তী সময়েও আমরা কিছু প্রমাণ দেখেছি। আপনিও নিশ্চয়ই সেগুলোর বিষয়ে অবগত। তো সেখানে কি যথেষ্ট প্রমাণ আছে না? যে আমার দেখেন, যথেষ্ট প্রমাণ আছে বলেই তো যখন সংসদে জামুকা অধ্যাদেশের বিলটা উত্থাপিত হলো, তখন কিন্তু আমরা একই জোটে থাকা সত্ত্বেও এনসিপি সেখানে ওই জামুকা অধ্যাদেশে লেখা আছে নেজামে ইসলামী, জামাতে ইসলামী সহ আরেকটা পার্টির নাম সম্ভবত লেখা আছে, তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো ওইটাতে আমাদের জোটসঙ্গীরা আমাদেরকে বলেছিল যে আমরা যেন তাদের পক্ষে ভোট দিই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান ছিল যে যেটা ঐতিহাসিক সত্য সেটাকে ডিনাই করার বা সেটাকে পরিবর্তন করার ইখতিয়ার আমার নাই। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওই স্পেসিফিক অধ্যাদেশটাতে আমাদের জোটের বিরুদ্ধে গিয়েও ভোট দিয়েছি। তো ওই ঐতিহাসিক সত্যকে আমরা ওইটাকে আমরা স্বীকৃতি অফিসিয়ালি একটা আইনের সংসদে আমরা দিয়েছি, এটা ইটস রেকর্ডেড। তো ওইটা নিয়ে আমি ডিফেন্ড করতে যাব না, কারণ অলরেডি আমি আমার অবস্থান কিন্তু ওই আইনের ক্ষেত্রে আমরা সংসদে জানিয়েছি। জি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জামাতের ভূমিকা নিয়ে একটু আসতে চাই, যেহেতু এনসিপির সাথে জোটবদ্ধ আছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় জামাত কি যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী এই যে অপরাধ সেটি করেনি? আপনার মতামত কি বলে? জামাতের ভূমিকা সেই সময়কার কথা বলছি, যদিও তারা সবসময় এটিকে আসলে সরাসরিভাবে স্বীকার করছে না, বা তারা বলছেন যে সেই সময় জামাত আসলে ছোট্ট একটি দল ছিল বা ছোট্ট একটি লীগ ছিল, মুসলিম লীগের তারা প্রসঙ্গ আনে, যতদূর আমি আলোচনায় দেখেছি। সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু আপনার মতামতের ভিত্তিতে জানতে চাই জামাতের ভূমিকা নিয়ে। জামুকা অধ্যাদেশের যেটার কথা আমি বললাম, সেখানে কিন্তু এটাই বলা আছে যে জামাতে ইসলামী যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, এবং সেখানে কিন্তু আমরা এই স্টেটমেন্টটাকেই অ্যাগ্রি করেই সেখানে এটার পক্ষেই আমরা ভোট দিয়েছি। তার মানে আমাদের পার্টির অবস্থান এটাই যে জামাতে ইসলামী, নেজামে ইসলামী সহ আর দু একটা পার্টির নাম আছে, তারা মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযুদ্ধের বিরোধী বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত ছিল। এটা ঐতিহাসিক ফ্যাক্ট, এটা নিয়ে ডিবেট করার মানে এটার স্কেল নিয়ে আলাপ হইতে পারে যে কেউ খুন করেছে কিনা, কেউ ধর্ষণ করেছে কিনা, কি প্রক্রিয়া, কত পরিমাণে, যেটি বলছেন পরিমাণের হিসাবটা বলছেন, কিন্তু একেবারে অস্বীকার করার মতো পরিস্থিতি, এটা তো ফ্যাক্ট, এবং ওই ফ্যাক্ট থাকার কারণেই তো আমরা ওই অধ্যাদেশে আমরা অফিশিয়ালি এটার পক্ষেই আমরা ভোটটা দিয়েছি। এখন এই প্রশ্নটা অনেকে করে যে এনসিপি তাহলে জামাতের সাথে কেন জোট করলো? জি, আমার পরবর্তী প্রশ্নটাই ছিল। তো দেখেন, প্রায় 50 বছর মুক্তিযুদ্ধের পার হয়েছে, এবং জামাতের যে বর্তমান নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান বারবার পরিষ্কার করেছে, এবং যখন জোটের আলোচনা হয় তখন আসিফ মাহমুদ সজীব ভাই, অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তারা ছবিও টাঙিয়েছে। এবং আচ্ছা, ছবি টাঙানোর কথা এটা দূরেই রাখলাম, এই যে জামায়াতের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কিন্তু কোনো অবস্থান জানায়নি। যেমন আপনি বলছিলেন এখন পরিবর্তন হয়েছে, তাদের দলগত পরিবর্তন হয়েছে, অ্যাপোলজি, ওটা মনে হয় সরাসরি অ্যাপোলজি ছিল না, এটা নিয়েও কিন্তু ওই সময় গত বছর মনে হয়, আমার যতদূর মনে হয় গত বছরের অক্টোবর নভেম্বর এই সময়টায় এইটা নিয়ে কিন্তু বেশ কিছু বিতর্ক, আলোচনা, সমালোচনা সবকিছু ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি অ্যাপোলজির যেটা বলছেন সেটা কিন্তু করেনি, এবং যেটি করেছিলেন সেটি আসলে ধরি মাছ না ছুঁই পানি, এই ধরনের একটি বক্তব্য ছিল আমার যতদূর মনে পড়ে, কারণ তখনও টকশোগুলোতে বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও এগুলো নিয়ে আলোচনা সমালোচনা ছিল। সেই ক্ষেত্রে যেহেতু জোটের কথা আসছে, তো তারা তাদের অবস্থান সরাসরি কেন প্রকাশ করছে না, এটাই হচ্ছে আমার প্রশ্নটা। তাদের দলীয় সিদ্ধান্ত, জি না, আপনারা জোটে আছেন, আমি আপনাদের মতামতটা জানতে চাচ্ছি, কারণ আপনারাও তো আসলে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা, সেখানে মুক্তিযুদ্ধের একটি কম্প্যারিজন বলেন সেটিও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আমরাও তো আপনাদের থেকে প্রত্যাশা করতে পারি, এবং জামাতের সাথে যে জোটটা হয়েছে এনসিপির আপনাদের, তো সেই ক্ষেত্রে জনগণের জন্য তো এটা আশাহতের একটি ব্যাপার, মানে আমি আমার পর্যালোচনা থেকে আমরা কিন্তু জোটের প্রায় 6 মাস আগে আমাদের পার্টির আহ্বায়ক তিনি বলেছিলেন যে ঐতিহাসিক দায় আছে এমন কোনো দলের সাথে জোট করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে, কিন্তু জোটের সময়কার প্রেক্ষাপট যদি আমি বলি, তখনকার যে পরিস্থিতি ছিল, আমরা আমাদের যে দলীয় সাংগঠনিক সক্ষমতা, নির্বাচন করতে গেলে সাংগঠনিক সক্ষমতা গুরুত্বপূর্ণ, সেটা যাচাই করে দেখেছি আমাদের জনপ্রিয়তা আছে, কিন্তু ওই সাংগঠনিক সক্ষমতার জায়গায় আমাদের ল্যাকিংস আছে। স্বাভাবিক, এক বছরে একটা পার্টি কেউই আশা করতে পারে না যে জামাত বিএনপির মতো শক্তিশালী হয়ে যাবে।
তো সেই জায়গা থেকে তখন সিদ্ধান্তটা হয়েছিল যে জোট করা হবে, কিন্তু জোট করার আলোচনায় যখন পার্টির পক্ষ থেকে যাওয়া হলো, তখন আমি পার্টিতে জয়েন করি নাই। তখন বিএনপির সাথে যখন আলোচনা করা হলো, বিএনপির সাথেও কিন্তু আলোচনা হয়েছে। বিএনপির সাথে টার্মসে গিয়ে দেখা গেল যে তারা জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন এই বিষয়ে তারা ঐকমত্য হতে পারছে না, এবং তাদের সাথে একটা আস্থার সংকটও তৈরি হচ্ছে যে আলটিমেটলি যদি সেগুলো বাস্তবায়ন না করে তাহলে আমাদের একটা লেজিটিমেসি ক্রাইসিস। জি, আস্থার সংকট নিয়ে যেহেতু বলছিলেন, এই যে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া, আপনার মনে হয় না আপনার দলের ভূমিকা নিয়েও জনগণের কাছে প্রশ্ন উঠতে পারে? যেহেতু যুদ্ধাপরাধী একটি দলের সাথে আপনি বলতে পারেন, যেটা আসলে জামাতের পক্ষ থেকেও বারবার বলা হয় যে তখন তো জামাত ছোট একটি দল ছিল, তখন মুসলিম লীগের ভূমিকা নিয়ে আমরা কেন প্রশ্ন করি না? এই ধরনের বক্তব্যও কিন্তু সবসময় আমি শুনতে পাই। আমি এখানে অতিথিরা আসে, তারাও এইভাবেই কথা বলেন যে কেন আমরা ওগুলোকে আসলে গুরুত্ব দিচ্ছি না, কেন জামাত তখন এত ছোট একটা দল ছিল। ছোট বড় আসলে কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে ঐতিহাসিক অবস্থান, এবং তারা যদি এই মুহূর্তে এসে তাদের অবস্থানটা পরিষ্কার করতো, আমার মনে হয় তাদের ভূমিকা নিয়েও জনগণের কাছে আস্থার বিষয়টি আরো সোচ্চার হতো বা আরো অগ্রগতি হতো। বা আপনাদের সাথে যেই জামাতের জোট নিয়ে যে প্রশ্ন, আমার কাছে আসলে এটাই মনে হয় যে আপনারা যেহেতু জামাতের সাথে জোট করেছেন, এটার কারণে কি আসলে আপনাদের দলের ভূমিকা বা আপনাদের দল নিয়ে যে প্রত্যাশা মানুষের, সেখানেও সংকট তৈরি হচ্ছে না? আপনি দেখেন, আমরা জোটের ক্ষেত্রে আমাদের অবস্থান বারবার পরিষ্কার করেছি যে আমাদের এই জোটটা কোনো রাজনৈতিক জোট না, এবং এই জোটের নাম কি, নামটা যদি দেখেন, নামটা হচ্ছে নির্বাচনী ঐক্য, 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং এটা আমাদের একটা কৌশলগত জোট, এবং আমরা কিছু ইস্যু ভিত্তিক জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়েছি 11টা দল। ইস্যুগুলো হচ্ছে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, এবং আরও সমসাময়িক কিছু বিষয়, মূলত গণভোটের রায় বাস্তবায়নটাকে এবং গণহত্যাকারীদের বিচার। তো এই আইডিয়াসগুলোকে সামনে রেখে কিন্তু একসাথে হওয়া এবং নির্বাচনটা একসাথে করা। তো এটা ওই যে দীর্ঘমেয়াদী যেরকম রাজনৈতিক জোট বা আদর্শিক জোট, ওইরকম কিন্তু কোনো ইকুয়েশন এটা না। এবং জামাতের যে ঐতিহাসিক অবস্থান, সেটাকে আমরা ডিফেন্ডও করতে চাইনি। আমরা সংসদে কিন্তু জামাতের পক্ষে সেখানে ভোট দেই নাই, আমরা কিন্তু স্পষ্টভাবেই জোটে থাকা অবস্থাতেই আমরা কিন্তু বিরুদ্ধে ভোট দিয়েছি, কারণ ওই ফ্যাক্টটাকে আমরা ফ্যাক্ট মনে করি। আপনাদের কি কখনো এটা নিয়ে আলোচনা হয়েছে? জোট যেহেতু বলছেন, আপনাদের দলের সাথে আমাদের জামাতের লিয়াজু কমিটি মূলত জোটের সাথে আলোচনাগুলোতে থাকে। আমি যে কয়বার থাকার হয়েছিল, আমাদের মধ্যে সাধারণত আলোচনাগুলো হয় কর্মপন্থা এবং কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত। আদর্শিক জায়গা থেকে সেভাবে আলোচনা হয় নাই আমার সাথে পার্সোনালি। বাট আমাদের নেতৃবৃন্দ জোট হওয়ার আগে এই বিষয়গুলোতে জামাতের অবস্থান নিয়ে জানতে চেয়েছে, এবং জামাত তখন তাদের অবস্থান জানিয়েছে যে তারা একাধিকবার এটার জন্য তারা ক্ষমা চেয়েছে, এবং তারা সেই জায়গাটা থেকে সরে আসতে চাইছে। কিন্তু এই যে তারপরেও দেখেন, কিছু কিছু ক্ষেত্রে এই যে ছবি বা কিছু কিছু ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, ন্যারেটিভে ওই অবস্থানকে ডিফেন্ড করার, আবার তাদের মধ্যে একটা অংশ আছে কিন্তু তারা ওই অবস্থানটাকে পছন্দ করেন না, বা তাদের তখন জন্মও হয় নাই, কিন্তু আরেকটা অংশ আছে ডিফেন্ড করার চেষ্টা করে। এটা অবশ্যই দৃষ্টিকটু আমার কাছেও মনে হয়, এবং আমার পার্টির ক্ষেত্রেও একই ধরনের অবস্থান। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। জি, এবার আসি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় যে হামলার ঘটনা ঘটেছে, সেখানে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্র দলের এখানে সংশ্লিষ্টতা আছে, বিএনপি সরকারের সংশ্লিষ্টতা আছে, যদিও ছাত্র দল থেকে পুরোপুরি বিষয়টি অস্বীকার করেছে, নিশ্চয়ই আপনি সেটি জানেন। আজকে আবার আমরা দেখেছি শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, আজকে সারাদিন ব্যাপী যেই ঘটনাগুলো ঘটেছে, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজের ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ, দুটো বিষয়েই ছাত্রদল কমন পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে একদিন এনসিপির উপর হামলার অভিযোগ, আজকে আবার ছাত্র শিবিরের উপর। এই দুটি বিষয় নিয়ে আপনার মতামত বলছে, এই যে কমন পয়েন্টটা নিয়ে। দেখেন, একটা সংগঠন, রাজনীতি জিনিসটাকে আমরা কিভাবে দেখি, রাজনীতিটাকে আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে ভাষার খেলা অনেকটা। এই যে আপনি আমি বসে কিংবা আরেকজন সহ-আলোচক বসে আমরা আলাপ করতেছি, যুক্তিতর্ক উপস্থাপন করতেছি, দেশের মানুষ ডিসাইড করবে যে কোন পলিটিক্যাল পার্টি তাদের জন্য ভালো। কিন্তু খুব দুঃখজনক যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাই এরকম হয়ে গেছে যে যারা ক্ষমতায় আসবে বা যাদের ওই সক্ষমতা বা ক্ষমতা থাকবে, তারাই তখন পেশি শক্তির প্রয়োগের দিকে চলে যায়। যেমন হবিগঞ্জে আমাদের সাথে যে ঘটনা ঘটলো, এর আগে কিন্তু আমরা প্রায় 20 থেকে 25 দিন ধরে সারা দেশে পদযাত্রা আমাদের চলছে। উপজেলা পর্যায়ে প্রায় 100টি উপজেলায় আমাদের নেতৃবৃন্দের যাওয়ার কথা ছিল, 80টির মতো উপজেলা আমরা কভার করেছি। তো কোথাও কিন্তু এই ধরনের ঘটনা, শুধুমাত্র সাভারে একটা ককটেল বিস্ফোরণ হয়েছিল, কারা ঘটিয়েছে আমরা এটা আইডেন্টিফাই করা যায়নি, পুলিশও তদন্ত করে বের করতে পারেনি। কিন্তু এর বাইরে হবিগঞ্জের আগে আর কোথাও কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয় নাই। তো
হবিগঞ্জে গিয়ে স্পেসিফিকলি সেখানে একজন বিএনপির নেতা আছে, আমরা শুনি যে তিনি একটু মাফিয়া ধরনের এবং লোকালি খুব শক্তিশালী, জি.কে. ঘোষ, তিনি তার নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়ে এই হামলাটা করেছেন। ছাত্রদল যদিও অস্বীকার করেছে, কিন্তু ভিডিও ফুটেজগুলো যদি আপনি দেখেন, সেখানে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তারা সবাই কিন্তু ছাত্রদলে পোস্টেড বা পদপ্রত্যাশী বা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে তাদেরকে নিয়মিত দেখা যায়। এবং আমরা তাদের পরিচয় রিভিল করেছি, এবং ওই ভিডিওগুলো সেগুলো কিন্তু আমাদের নেতাকর্মীদের ধারণকৃত না, সেই ভিডিওগুলো তাদেরই ধারণকৃত, এবং তারাই সেটাকে এক ধরনের উল্লাস করেছে সোশ্যাল মিডিয়ায়, এই ভিডিও পোস্ট করে যে আমরা মারলাম বা এটা করলাম। তো এটা খুব তারা অস্বীকার করলো, তারা এখানে ইনভলভ, এটা অলরেডি প্রমাণিত। আমরা মামলা করেছি, তারা যদিও আগাম জামিন নিয়ে নিয়েছে, কিন্তু আমরা কখনোই চাই না যে পলিটিক্যাল প্র্যাকটিসটা আবার ওই পেশি শক্তির জায়গায় ফিরে যাক। আপনি আমাকে মারবেন, আমরাও আমি চাই না। আপনাকে জি মারবো। জি জি আসিফ মাহমুদ সজীব ভাই, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে ঘটনাটি ঘটলো হবিগঞ্জে, যেই হামলার অভিযোগ উঠেছে, সেটি আসলে ছাত্রদল করেনি, এটা তো তারা অস্বীকার করেছেই। সেই সাথে তারা এটাও বলেছে যেটি আসলে জনরোষের হামলা। তারা এইভাবে বলছে যে জনগণের যেই ক্ষোভ বা হতাশা আপনাদেরকে ঘিরে এই 2 বছরে বা 5ই আগস্ট পরবর্তী সময়ে যে মবের ইস্যুগুলো ছিল, মবের হামলা বা যে কোনো ধরনের যে ভাস্কর্য, এগুলো সামনে এনে তারা বলছেন ছাত্রদলের পক্ষ থেকে, এটা কিন্তু আমার বক্তব্য না, ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জনরোষের হামলাই আসলে এখানে ঘটেছে, এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। এটি নিয়ে আপনার মতামত কি? তাহলে এটাও বলা যায় যে বিগত 17 বছর আওয়ামী লীগ ছাত্রদল বা বিএনপির উপর কোনো অত্যাচার নিপীড়ন করে না, এগুলো সব জনরোষে মানুষ এদেরকে ধরে গুম করে ফেলছে, জেলে ঢুকিয়ে দিয়েছে, তারপরে হত্যা করেছে, এটা তো এইভাবেও বলা যায়। এবং আওয়ামী লীগ এভাবেই কিন্তু বলতো, ছাত্রলীগ যতবার ছাত্রদলের উপরে হামলা করেছে ক্যাম্পাসে, প্রত্যেকবার ন্যারেটিভ এটাই ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিরোধ করেছে, তারা সন্ত্রাস করতে এসেছিল, তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা মেরেছে। তো এটা জনগণের চোখে ধুলো দেওয়ার মতো, কিন্তু বাংলাদেশের মানুষ তার অন্ধ না, তারা তো দেখতে পাচ্ছে যে কে হামলা করতেছে, তার পরিচয় সহ আমরা প্রকাশ করছি। আবার 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন যেই ধরনের হামলাগুলো নানা জায়গায় হয়েছে, সেখানে তখনও কিন্তু আপনাদের পক্ষ থেকেও বলা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে, যে তৌহিদি জনতা এই হামলাগুলো চালিয়েছে, আপনারাও দায় নেননি সেই সময়। 5ই আগস্টের পরে যদি আমাদের পার্টির কেউ জড়িত থাকে, আপনি স্পেসিফিকলি বলতে পারেন যে পার্টির এনসিপি কিংবা তখন নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি জড়িত থাকে, 5ই আগস্টের পরে বেশিরভাগ যেই মবের অভিযোগগুলো এসেছিল, বিশেষ করে প্রথম দিকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক প্রকার ছিলই না, পরবর্তীতে তাদেরকে ডেকে ডেকে এনে দায়িত্ব নিতে বলতে হয়েছে। তো তখন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মাজার সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে দ্রুত আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এই হামলাগুলো যখন লোকালি হয়, মাজারে হামলাগুলো হয়, তখন কিন্তু এখানে কোনো দল থাকে না, দলমত নির্বিশেষে প্রায় অনেকগুলো কেস স্টাডিতে আমি যখন খোঁজ নিতে গেছি যে এখানে হামলাটা কারা করলো, তখন আমি দেখলাম যে লোকালি মব হয়েছে, এবং সেখানে বিএনপিরও লোক আছে, জামাতেরও লোক আছে, বৈষম্যবিরোধী সবাই মিলে এক ধরনের করে। তো সেটা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যর্থতা, এবং আমরা এই সরকারের পরেও কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় মাজারে হামলার ঘটনা ঘটেছে। তো এটা আপনি যখন উপদেষ্টা ছিলেন, তখন কি এই বিষয়ে ব্যবস্থা নিয়েছিলেন? আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, আমাদের যতবারই বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ এসেছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছি। সেখানে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোথাও নারীদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে, সেখানে আমরা বেশ ডাবল ল এনফোর্সমেন্ট এজেন্সিস দিয়ে ওইখানে আবার খেলা পুনরায় বাস্তবায়ন করেছি। কিন্তু সার্বিক যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, এটার একটা সুযোগ তখন বিভিন্ন গোষ্ঠী নিয়েছে, এটা আমি অস্বীকার করার কিছু নেই, এবং এখনো কিন্তু নিচ্ছে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। সহজের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হেলেন জেরিন খান। হেলেন জেরিন খান, আপনাকে আমন্ত্রণ কঠিন কথা সহজের আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম আজকে ঢাকার নানা জায়গায়, নিশ্চয়ই আপনি জানেন, অবগত আছেন, যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, এবং আগামীকাল 5ই আগস্ট। অনেকে ধারণা করছেন 5ই আগস্ট ঘিরে হঠাৎ এই ধরনের সংঘাতে শুরু কেন। এটি নিয়ে আপনার কাছে আসবো যে সংঘাতের শুরু আসলে আপনার কাছে কেন মনে হয় আগামীকাল 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে অন্য কোনো কারণ দেখতে পাচ্ছেন কিনা, কোনো ষড়যন্ত্রের শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ-আলোচক হিসেবে যিনি আসছেন তাকেও। আর বিশেষভাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমি মনে হয় আজকে সবচেয়ে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে ওই ধানমন্ডি ওই এরিয়াতে সম্ভবত কনসার্ট হচ্ছে মানিক মে অ্যাভিনিউকে একটু ব্যারিকেড দিয়ে, সে কারণে একেবারে পুরো 1.5 ঘন্টা আমি ওখানে বসে রইলাম। তো সেজন্য আবারও দুঃখ প্রকাশ করছি দর্শক শ্রোতাদের কাছে। আপনি যেটা বলছিলেন, দেখেন ষড়যন্ত্র তো সব সময়ই থাকে, বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবত একটা ষড়যন্ত্রের জাল কিন্তু পাতাই রয়েছে। সেটাকে আমরা অতিক্রম করেই সামনের দিকে এগিয়ে যেতে চাই, কিন্তু সেটা কখনো কখনো দেখা যায় যে এটা বিরাট আকার ধারণ করে, আবার কখনো কখনো অদৃশ্যমান হয়। তো সেই কারণে ষড়যন্ত্রকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে চলতে হয়। যে এই সরকারটি, বিশেষ করে এই সরকার মাত্র 5 মাস হলো, এবং আমরা ইতিমধ্যে আসলে আজকে যে ঘটনা ঘটেছে সেটা হলো অনাকাঙ্ক্ষিত। প্রথমে সম্ভবত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকালকে হ্যাঁ, ওটাকে কেন্দ্র করেই আজকে ঢাকার বেশ কয়েকটা, একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা কলেজ, পরে দেখলাম যে আলিয়া মাদ্রাসায়ও এই ধরনের ঘটনা। তবে এটা আমরা প্রত্যাশা করি না। আমি আমার অবস্থান থেকে বলবো, ছাত্রদল, ছাত্র শিবির, আমরা দেখেন মাত্র 2টা বছর হলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17 বছর এই দলগুলা, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলাম, এখন নতুন আমাদের এনসিপি, তখন তাদের দল হয় নাই, আমরা এছাড়া আরও অসংখ্য দল আমাদের সাথে অ্যালায়েন্স ছিল, সে সবাই দীর্ঘ বছর এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এত গুম খুন, এত কিছুর মুখোমুখি আমরা এত বছর একত্র থেকে ফেস করেছি। কিন্তু আজকে আমরা এখন এই যে ছাত্র সংগঠনগুলো যাদের কাছ থেকে আসলে সত্যিকার অর্থে এই জাতি নতুন কিছু প্রত্যাশা করেছিল, এবং আমাদের নতুন দল হিসাবে আমাদের যে এনসিপি আছে তারা তো নতুন বন্দোবস্তের স্লোগান দিয়েই তারা কাজ করে যাচ্ছে। তাই এরকম একটা অবস্থায় আসলে এই জাতি আসলে এই ধরনের ঘটনা, এনসিপির নতুন বন্দোবস্তের কথা সেগুলো তো পরের কথা। সেটি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই যে হবিগঞ্জ সব জায়গায় আসলে ছাত্রদলের নাম আসছে কেন? এই যে আমি কিছুক্ষণ আগে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞেস করছিলাম যে হবিগঞ্জের তাদের ওপর যে হামলা হয়েছে সেটিতে ছাত্রদলের পক্ষ থেকে সরাসরি অস্বীকারের যে বার্তা আমরা পেয়েছি, কিন্তু তিনি বলেছেন যে সেখানে তাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে, এখানে দেখাও গেছে যে যারা সেখানে শনাক্ত হয়েছেন তারা ছাত্রদলের পোস্টেড। সেক্ষেত্রে সেই ঘটনার পরের যদি আমরা দেখি আজকের যে ঘটনা, ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষ, সব জায়গায় আসলে ছাত্রদল কমন কেন? ছাত্রদল কমন, আপনি জানেন যে ছাত্রদল একটা বিশাল সংগঠন, কিন্তু এটা দুঃখের সহিত বলতেই হয় দীর্ঘ 17 বছর ছাত্রদল কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমিও কিন্তু ছাত্রদল থেকে উঠে আসা। আমরা কিন্তু ধরেন ফ্যাসিস্ট হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা দেখেছি, সে সময় কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, সেখানে কিন্তু আমরা রাজনীতি করতে পেরেছি। হ্যাঁ, অনেক প্রতিকূলতা হয়েছে, আমরা আমাদের অসংখ্য নেতাকর্মীকে তখনও হারিয়েছি, কিন্তু এই 17 বছর কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যখনই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি, কলেজগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, তখনই কিন্তু ছাত্রদলের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আর হলগুলোতে তো আমরা থাকতেই পারি নাই। এরকম একটা অবস্থায় ছাত্রদল এখনও দেখেন, এই যে গণ অভ্যুত্থানের পরে ছাত্র শিবির যেটা হয়েছে, তারা কিন্তু গুপ্ত অবস্থায়, সেই যে এই 17 বছর তারা কিন্তু গুপ্ত অবস্থায় ছাত্রলীগের সাথে মিলেমিশে তারা থাকতে পেরেছে কিংবা থেকে গিয়েছে। তো সেই কারণে এখন অনেকের কিন্তু প্রশ্ন যে এই যে ছাত্রলীগের সময় যে হেলমেট বাহিনী কিংবা এই যে আবরারের হত্যাকাণ্ড হতো, কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি এবং কলেজগুলোতে টর্চার সেল করে যেভাবে ছাত্রছাত্রীদের অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, কিন্তু সেই সময় তো ছাত্র শিবির তাদের পতাকা তলে কিংবা তাদের ছায়াতলেই ছিল, গুপ্ত অবস্থায় ছিল। কিন্তু সেই সময় তারা কি ওই যে তখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হতো, তখন যে হত্যাযজ্ঞ হতো, তার কি অংশীদার কি ছাত্র শিবিরকে আমরা বলতে পারি না? তার এর চেয়ে তো বড় বিষয় হলো, দেখেন তার গণঅভ্যুত্থানের পরে ছাত্র শিবির ছিল না, না,
গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা কি ছিল? বিশ্ববিদ্যালয়গুলোতে মানে অবাধ রাজনৈতিক চর্চা হবে, কিন্তু দেখা গেল যে সেখানে একটা কৌশল কিংবা একটা কনস্পিরেসি ওখানে কিন্তু অবলম্বন করা হলো কি সাধারণ ছাত্রছাত্রীদের এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হবে না, অথচ সেই গুপ্ত বাহিনীরা কিন্তু থেকেই যাচ্ছে। তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মুখোশ ধারণ করে তারা কিন্তু হলগুলোতে অবস্থান করছে, তারা ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্রদলকে কিন্তু ঢুকতে দিচ্ছে না, ছাত্রদলকে কিন্তু হলগুলোতে রাজনীতি করতে দিচ্ছে না, কিংবা ক্যাম্পাসেও এখন অবস্থা ধরেন এই 5 মাসে আমরা সরকার গঠন করবার পরে ধীরে ধীরে কিন্তু যাচ্ছে। কিন্তু এখনো কিন্তু যেমন ধরেন আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচিত ভিপি, আমার ইডেন বিশ্ববিদ্যালয় এত বড়, আপনি সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বলেন কিংবা 90-এর আন্দোলনে বলেন কিংবা এবারও এই যে গণঅভ্যুত্থানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে ছাত্রীদের ক্ষেত্রে। এখনো কিন্তু ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি উন্মুক্ত না, এটা কি ভয়ঙ্কর বিষয়। অথচ কিন্তু এই গুপ্ত বাহিনীরা কিন্তু রাজনীতি করে যাচ্ছে। এইটা কিন্তু এই যে অসম কিংবা এই যে একটা কনস্পিরেসি, এইটাই কিন্তু আমার মনে হয় যে আজকের এই যে ঘটনাটা সংঘটিত হচ্ছে এইটাই অন্যতম কারণ ওখানে কিন্তু আমি মনে করি মুক্ত রাজনীতির চর্চা। আমরা তো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কিন্তু মিনি পার্লামেন্ট বলতাম, তো সে আবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। তাই এখন সেখানে যদি অন্য দলগুলা রাজনৈতিক চর্চা না করতে পারে তাহলে কিন্তু এরকম ক্ষোভের সৃষ্টি হবে। তাই এই জায়গাগুলো আমি আহ্বান জানাবো ছাত্র রাজনীতিতে যারা আছে। মনে হয় আমার ওই প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে আসলে 5ই আগস্টের আগে এই যে হঠাৎ করে সংঘাতের মানে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কেন শুরু হলো, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা দিলেন না। যে আমি বললাম যে দুটো ঘটনাতেই ছাত্রদল আসলে কমন পর্যায়ে কেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। দেখেন আমি এইটা তো ছাত্রদল ছাত্র শিবিরের মুখোমুখি হয়েছে। আর হবিগঞ্জে যেটা হয়েছে, হবিগঞ্জের বিষয়টা আমি বলি। হবিগঞ্জে আমি এনসিপির বিষয় বলবো। এনসিপির অসংখ্য নেতাদের সাথে আমি বিশেষ করে টকশোগুলাতে বসি কিংবা সভা সেমিনারে বসি, কিন্তু ইভেন এনসিপির যারা আসে তারা অসাধারণ বলে, অসাধারণ ধরেন আমাদের যে যৌক্তিক সমালোচনা আছে সেগুলো করে, সেই জায়গায় কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না। আমি বলছি একজন ব্যক্তিকে তাকে আমি অনেকটা বলবো, আমি আরেকটা হিসেবে বলছি, তাকে আমার অনেকটা অসুস্থ কিংবা সাইকো মনে হয়। সেই ব্যক্তি সম্পর্কে আপনি যেখানেই যাবেন সে হয় কি পরিবেশটা আমি মনে করি যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কারণ যেখানে যাচ্ছে সেখানেই নেতা। দীর্ঘ 17 বছর বিএনপির নেতারা তো আপনি জানেনই, কেউ গুমের শিকার হয়েছে, কেউ বছরের পর বছর জেলে থেকেছে, কেউ ডান্ডা বেরি দিয়ে ফাঁসির সেল পর্যন্ত থাকতে হয়েছে, কারো পরিবার পর্যন্ত মানে বেশ কয়েকবার করে জেলে যেতে হয়েছে, পরিবারের স্ত্রীদেরও যেতে হয়েছে, কন্যা সন্তানকেও পর্যন্ত যেতে হয়েছে, ছেলে সন্তান তো গিয়েছেই, ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছে। আবার ধরেন এই যে কি জানি ফেব্রুয়ারির যে নির্বাচনে দেখা গেল ব্যাপক, বিশেষ করে হবিগঞ্জের কথাটা বলি, যে এখানে যে গাউস ভাই নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে কিন্তু 1.25 লক্ষ ভোট বেশি পেয়েছে। সেই রকম একজন নেতাকে গিয়ে আপনি যখন বলেন মাস্টার, মাদক ব্যবসায়ী, এরকম যখন বলেন তখন কিন্তু সমর্থক যারা আছে সেটা কিন্তু মেনে নিতে পারে না। সেই ঘটনাটাই কিন্তু বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য আসবে, কিন্তু সংঘাত কিন্তু আসবে না যতদূর আমি জানি। না, এটা আপনি সব জায়গায় বলতে পারবেন না, কারণ স্থান কাল পাত্র ভেদে। দেখেন আমি কিন্তু অনেক বছর যাবত এবং আমি যেখানেই যাই আমি ওখানকার পরিবেশ কিন্তু আমি সবার আগে জানতে চাই, যেটা তারা ভুল করেছে। যেমন ধরেন গোপালগঞ্জে যে যারা যেটা করেছে, গোপালগঞ্জ সম্পর্কে তাদের আগেই কিন্তু একটা আইডিয়া নেওয়া দরকার ছিল। ঠিক একইভাবে হবিগঞ্জে যে হবিগঞ্জের নেতা সম্পর্কে বলবে, ধরেন এই জায়গার ঢাকা শহরে কনসাস পিপল আছে, আছে সারাক্ষণই কিন্তু ওনাদের ওই সাইকো নেতা কিন্তু অসংখ্য গালিগালাজ করছে আমাদের একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পরিবারের সবাইকে নিয়ে নানা রকমের কথা বলছে। সেটা নিয়ে কিন্তু ঢাকা শহর সব সহ্য করছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মী সমর্থক যার কথা বলছেন তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না, যার কথা আপনি বলছেন তিনি বলছেন তিনি আর কথা বলবেন না। কিন্তু দেখুন কথা বলছেন, ওই কথা বলার পরে কিন্তু আচ্ছা সেটার উত্তর আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তিনি দিবেন, আমি আর এটা নিয়ে উত্তর দিব না। কিন্তু আমার প্রশ্ন
আসলে খুবই সহজ ছিল, সেটি হচ্ছে আমি এটা কখনোই সমর্থন করি না যে আমিও বক্তব্যের সমর্থন করি বিনিময়ে, না, কিন্তু আপনি এটা বললেন যে না সব পর্যায়ে এটা স্থান কাল আমি সমর্থন এটা করি হয় না, কিন্তু আপনি তো বললেন এইটা হলো সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ কিন্তু একটা- সংঘাত যদি চলতে শুনেন, থাকে তাহলে যে বাংলাদেশ একটা পরিবর্তন বিশ্বকাপ কিভাবে হবে? ফুটবলের জন্য 4-5 জন জীবন দিতে পারে, এটা একটা ঠিক আছে, আবেগী, কিন্তু আমার দেশের আবেগের জনগণ অনেক বিশ্বকাপ আবেগ, ফুটবলের- নাহলে এই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানে 1400 লোক জীবন দিতে পারতো না। কিন্তু তো আপনারা যখন এরকম বলছেন একটা যে আবেগপ্রবণ জাতিকে এনসিপির কাছে প্রত্যাশা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি, নতুন প্রত্যাশা না, বাংলাদেশ, তারা- বা তারা এটা বলেছিল, তারা এটা জি জি বলেছিল, তারা এটা বলেছিল, কিন্তু সেটি তো তারা একা বাস্তবায়ন করতে পারবে না, এটা তারা নিজেরাও বলেছেন। জনগণেরও যেমন ভূমিকা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও ভূমিকা রয়েছে, কিন্তু একটি বক্তব্যের বিনিময়ে সংঘাতকে তো আমরা সমর্থন করতে পারি না। আমিও করি না, কিন্তু আমরাও করি তিনি না। বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ছাত্রদল যে বিষয়টি নিয়ে অস্বীকার করেছে ছাত্রদলের পক্ষ থেকে যে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, বিএনপি সরকারও বলেছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, ফুটেজ আছে যেখানে শনাক্ত হয়েছে ছাত্রদলের তারা পোস্টেড। হ্যাঁ, তো এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? দেখেন, তাদের কাছে এটা নিয়ে যেহেতু আমি- প্রমাণ আছে, প্রমাণের ভিত্তিতে বলছি। এটা নিয়ে আমি এটাই বলবো যে দেখেন, আমরা সেই পূর্বের সংস্কৃতিতে যেতে চাই না। যেমন ধরেন আগে কি হতো, একটা ঘটনা সংঘটিত হলেই একজন আরেকজনকে ব্লেম দিত, জি, হ্যাঁ, জি। কিন্তু এখন এমন একটি সরকার, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো ব্লেম দিচ্ছি না, আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই ওখানে যারাই অপরাধী, সে ছাত্র দলের হোক, ষড়যন্ত্রকারী হোক আর এনসিপি হোক, আমরা পুঙ্খানুপুঙ্খ এটা মানে পর্যালোচনা করে প্রকৃত অপরাধী সে শাস্তির আয়তায় আসবে। এখানে ব্লেম গেম করে কিংবা ওই এনসিপি বক্তব্য দিছে তার বা পাল্টা বক্তব্য আমরা দেব, ওই সংস্কৃতিতে আমরা যেতে আচ্ছা, চাই। এখন শেষ একটি প্রশ্ন দিয়ে আপনার কাছে বক্তব্য শুনে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য শুনবো। সেটি হচ্ছে যেহেতু আইনের কথা আমরা বলছি, ঢাকা, রংপুর এবং হবিগঞ্জ তিনটি জায়গায় যে হামলা বা সংঘাতের সূত্রপাত আমরা দেখেছি, সংঘর্ষের ঘটনা দেখেছি, সেখানে পুলিশের ভূমিকা কি গ্রহণযোগ্য ছিল? যথেষ্ট ছিল? আর একটা সংঘর্ষের ঘটনা আপনারা কেন নিয়ে আসতেছেন না, যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে, এটা তো আরো ভয়ঙ্কর। সেটার ব্যাপারে কিন্তু এনসিপি কিছু বলছে না, তাদেরই অ্যালায়েন্স একটা দল, যে এই যে সালাউদ্দিন আম্বার যে এটা করেছে, যে 3 জনকে চরমভাবে পিটিয়েছে, পিটানোর পরে তারপরে তো আপনি বেলসে নিয়ে যেটা করেছে, সেটা তো ওইটার একটা বাড়ি দিলে যে কোনো কিন্তু মানুষ যে কোনো এই স্পট বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে, তারপরে জি, আলোচনা তারপরে হয়েছে। অ্যাম্বুলেন্সে নেওয়ার পরে সেখান থেকে টেনে এনে আবার পিটিয়েছে। সেই বিষয়ে কিন্তু আমরা এনসিপির পক্ষ থেকে নিন্দা জানানো, প্রতিবাদ জানানো, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসা দরকার। এই যে শিবির যে, এবং শিবিরের হাতে এখন এমন একটা অবস্থা যে হিজড়ারাও পর্যন্ত নিরাপদ না। জি, জি, সেটা আপনার ঢাকা প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের আপনার একজন, প্রশ্নগুলা আপনি জানেন যে ওখানে যে ছাত্র সংসদের একজন সদস্য, সে আমাদের হিজড়াদের ওখানে গিয়ে যে ঘটনা ঘটিয়েছে, সেটারও কিন্তু আমরা এনসিপির পক্ষ থেকে কোনো এনসিপির ব্যাখ্যা শুনবো আসিফ মাহমুদ সজীব এবং এই ভুঁইয়া। সালাউদ্দিন আম্বার কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের অ্যাসাল্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দ্বারা টিচাররা অ্যাসাল্ট হয়েছে, সেই ব্যাপারে আমরা কিন্তু এনসিপির কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাচ্ছি না। এটা তো আমরা যে দুটো বিষয় নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার হ্যাঁ, প্রথমত আপনারা নিন্দা কেন জানাননি বা উনি যে এই বিষয়টি নিয়ে আসছেন? জি, প্রথমত আইন হাতে তুলে নেওয়া, এটাকে কোনোভাবেই এনসিপি সমর্থন করে না, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারণ সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকে এবং সবাই যদি কথার জবাব মাইর দিয়ে দিতে থাকে, তাহলে কোনো রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না। আমি রাষ্ট্র পরিচালনার সাথে কিছুদিনের জন্য হলেও ছিলাম, এবং আমি জানি, কারণ আমাদের সময়ই হয়তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা আন্দোলন, অন্তত 3 থেকে 350 স্পেসিফিক আন্দোলন আমাদেরকে, ইন্ডিভিজুয়াল আন্দোলন আমাদেরকে ডিল করতে হয়েছে। তো এই আইন হাতে তুলে নেওয়া আমি কোনোভাবেই সমর্থন করি না। সেটা যেই করুক, সেটা সালাউদ্দিন আম্বার করুক কিংবা আমার পার্টির কেউ যদি করে, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সেটাকে আমরা সমর্থন করব। কিন্তু দেখেন, কথাকে, এই যে এটা আমি বলতেছিলাম এক জায়গায় যে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথার টোন সবসময় কারেক্ট হয় না, এবং এটা নিয়ে আমাদের মধ্যে আমরা আলোচনা করি। আমরা নিজেরাও যখন আত্মসমালোচনা করতে বসি, তখনও নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু এই টোন খারাপ কি শুধু এনসিপিতে আছে? এই টোন খারাপের লোক তো, আমি এই টকশোতে বসেই বিএনপির একজন বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী, তিনি স্ল্যাং ইউজ করেছেন, আমি ওই শব্দটা বলতে চাই না। তারপর সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি সম্মানিত ব্যক্তি, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি তার কথা শুনে। তো তার টোন আর নাসিরউদ্দিন পাটোয়ারির টোন কিন্তু একই রকম, আমি যদি ভুল না করি। তারপরে ফজলুর রহমান, তার কথা আমরা প্রায়ই শুনি, তার কথার টোন কীরকম।
তো এরকমটা যে শুধুমাত্র এখন আমি যদি এই জন্য রাশেদ খানকে কিংবা ফজলুর রহমানকে রড দিয়ে মারতে যাই, তাহলে তো দেশে আর কোনো শৃঙ্খলা থাকলো না, দেশে আর কোনো রাজনীতির পরিবেশ থাকলো না। সে যদি হার্শ টোন ইউজ করে, আপনি হার্শ টোন দিয়ে তাকে কাউন্টার করতে পারেন, আপনাদের হার্শ টোন দিয়ে কাউন্টার করার লোক আছে এবং তারা করতেছে। কিন্তু আপনি যখন মারতে যান এবং মারতে গিয়ে ওই 17 বছরের যে ছেলেটা চোখ চলে গেল এবং সারা জীবনের জন্য, তার কি অপরাধ ছিল সেখানে? সে 17 বছরের একটা ছেলে মাত্র, এবং সে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শিখছে। সে সংগঠক পর্যায়ের, আমাদের জেলা পর্যায়ের একজন সংগঠক, তার চোখটা চলে গেল, আরেকজনের মাথা ফেটে গেল, এবং যেই মানুষগুলো মিডিয়া টিমের সাথে ছিলেন তারা ওখানে প্রফেশনাল সার্ভিস দিতে গিয়েছেন, তাদের ক্যামেরা থেকে শুরু করে তাদের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়া হলো। এগুলোর জাস্টিফিকেশন কি? এখন এই জিনিসগুলোর তো কোনো জাস্টিফিকেশন নাই আমার মনে হয়। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে এনসিপি মামলা করতে গিয়েও কত ধরনের বাধার মুখে পড়তে হলো, ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো, পুলিশ আটকে দিল, তারপরে গিয়ে মামলা করা হলো। মামলা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না, এবং এনসিপির উপরই হামলা করে এনসিপির বিরুদ্ধেই মামলা দেওয়া হলো, এনসিপির 10 জন সহ প্রায় আরো 40 জন। তো এই প্র্যাকটিসটা আমরা আওয়ামী লীগের সময় একইভাবে আমরা দেখেছি, ক্যাম্পাসে ছাত্রদলের উপরেই হামলা হতো, ছাত্রদলকেই মামলা দেওয়া হতো, আমাদের উপরে হামলা হতো, আমাদেরকে মামলা দেওয়া হতো। এক ইনসিডেন্টে আমাকেই মারধর করা হয়েছে, আহত অবস্থায় মামলা দিয়ে আমাকে আবার পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ ভাইয়া, যেহেতু আপনি বলছিলেন যে আমরা পুরনো আমলেও এরকমই দেখতাম, আওয়ামী লীগের আমলেও, আপনার কি মনে হয় না যে এখনকার সময় যদি আমি একটু পর্যালোচনা করে বলি যে এখনকার সময় বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই যে 3টি রাজনৈতিক দল, এরা আগের সংস্কৃতিতেই ঘুরপাক খাচ্ছে? রাজনৈতিক সংস্কৃতির তো বিশেষ পরিবর্তন হয় না, এটাই দুঃখজনক। মানে কোনো কি পরিবর্তন হয়েছে? কোনো কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন আমার মনে হয়, আমরা ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক ধারা এসেছি, এটাকে অবশ্যই পরিবর্তন বলতে হবে। এটা বিশাল বড় পরিবর্তন। 3টা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমি ভোটার হয়েছি। এর আগের 18 নির্বাচনে আমি ভোটার ছিলাম, 24 নির্বাচনে ছিলাম, আমি ভোট দিতে পারিনি। এবং অনেকে আছে হয়তো তার বয়স 35 হয়ে গেছে, সে একবারও ভোট দিতে পারেনি। তো এবার তো ভোট দিতে পেরেছে অ্যাটলিস্ট জনগণ। কিছু বিতর্ক থাকা সত্ত্বেও একটা গণতান্ত্রিক সরকার আছে, বিরোধী দল আছে, আমরা সংসদে তর্ক বিতর্ক দেখছি, যেটা আমরা বিগত 16-17 বছর পাই নাই। এবং কিছু ক্ষেত্রে যদিও আস্তে আস্তে এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও বাক স্বাধীনতার জায়গাটা এখনো কিছুটা আছে, এবং এই সংস্কৃতিতে, এই কালচারটাতে পরিবর্তন এসেছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীকে কিভাবে ট্রিট করব, ওই জায়গাটাতে এখনো আমার মনে হয় কোনো পরিবর্তন সেভাবে আসে নাই। যদিও আওয়ামী লীগের আমলে আরও বেশি হতো, গুম খুনের মতো ঘটনা, ক্রসফায়ার আমরা দেখেছি। আমরা বিএনপিরই অনেক নেতৃবৃন্দকে গুম হতে দেখেছি, এগুলো এখন সবকিছু সামনে আসতেছে, আয়নাঘর আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে আমরা প্র্যাকটিক্যালি কিছু পরিবর্তন এই সময়টাতে হয়েছে। বাট আমরা যেটা চেয়েছিলাম যে এই পরিবর্তনটা স্থায়িত্ব পাবে সংস্কারের মধ্য দিয়ে এবং শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে, সেটা আমরা করতে পারছি না। ফলে শঙ্কাটা কিন্তু রয়ে যাচ্ছে যে ভবিষ্যতেও গুম হতে পারে, ভবিষ্যতেও খুন হতে পারে। জি, আসিফ মাহমুদ চৌধুরী, একটি ছোট্ট প্রশ্ন দিয়ে আপনার কাছে এরপর আমি বিরতি নেব। সেটি হচ্ছে, এই যে আপনারা বলছিলেন হবিগঞ্জের যেই আপনাদের উপর হামলা হয়েছে, সেখানে আপনাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে, ভিডিও ফুটেজ, যেখানে আপনারা দেখেছেন যে ছাত্রদল পোস্টেড। এই বিষয়গুলো নিয়ে কি পুলিশের পক্ষ থেকে তৎপরতা যথেষ্ট পেয়েছেন? না, আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। প্রথমত মামলা নিতে তারা গড়িমসি করছিল, মামলা নিবে না, উপর থেকে কল দিতে হবে, করতে হবে। সেখানে কিন্তু আমাদের প্রায় 6 জন এমপি উপস্থিত ছিলেন, সংসদ সদস্য উপস্থিত ছিলেন, তারপরেও মামলা নিতে গড়িমসি করা হয়েছে। পরবর্তীতে মামলা নেওয়া হলেও সেই মামলা নিয়ে কোনো ধরনের তদন্ত বা কোনো ধরনের ফার্দার অ্যাক্টিভিটিতে তারা যায় নাই। কিন্তু তাদেরকে আমাদের পক্ষ থেকে সকল ধরনের তথ্য উপাত্ত সবকিছু সরবরাহ করা হয়েছে। জি, আবারও আমরা আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আজকে যেই সংঘর্ষের ঘটনাগুলো আমরা দেখেছি ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসার যেই সামনে যে সংঘর্ষগুলো হয়েছে, সেখানে আমরা আজকে আমাদের টেলিভিশন স্ক্রিনেই দেখছিলাম যে আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তাদের হলের রুমের দরজা ভেঙে রুমের জিনিসপত্র লুটপাট করেছে, ভাঙচুর করেছে, এবং তারা ছাত্র শিবিরকে সরাসরি অভিযুক্ত করেছেন। এমনও কিছু শিক্ষার্থীরা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখেছি অভিযোগ করেছেন। সংঘর্ষের তাহলে প্রকৃত কারণ আসলে কি মনে হয়? ঠিক অন্যদিকেও যাচ্ছে কিনা?
প্রথমত আমি যেটা মনে করি যে এই ক্যাম্পাস কেন্দ্রিক, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ছাত্র রাজনীতির একটা নতুন মডেল নিয়ে সবাইকে বসে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসা প্রয়োজন ছিল, যেটা 90-এর গণঅভ্যুত্থানের পরে হয়েছিল। এটা না হওয়ার কারণে গণঅভ্যুত্থানের পর আমরা যেটা দেখলাম যে কোনো ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির বিরুদ্ধে একরকম ক্যাম্পেইন করলো এবং ছাত্র রাজনীতির পরিবেশটাকে অনেকটা নষ্ট করলো, এবং পরে দেখা গেল তারাই আবার ছাত্র রাজনীতি তাদের কমিটি প্রকাশ করছে। তো এই যে বিভিন্নভাবে এই পরিবেশটাকে ঘোলাটে করে রাখা এবং এর মধ্য দিয়ে হলে এক ধরনের নিয়ন্ত্রণ রাখা, এই যত কিছু হামলা হচ্ছে সব কিছুর কারণ হচ্ছে হলে নিয়ন্ত্রণ। আমি মাত্র 2 বছর আগে ছাত্র রাজনীতি ছেড়ে ছাত্র নেতা থেকেই গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছিলাম। মাত্র 2 বছর আগে আমি দেখেছি এই জিনিসগুলো কেন হয় এবং এখনো কেন হচ্ছে। হলে নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণটাই মূলত মুখ্য, কারণ হলে যার নিয়ন্ত্রণ থাকে সে বেশি কর্মী রাখতে পারে, কারণ তারা যেটা করে যার নিয়ন্ত্রণ থাকবে সে হলে নতুন করে, যেমন নতুন একটা ব্যাচ ভর্তি হলো, যারা হলে উঠবে তারা কিন্তু পলিটিক্যালি যাদের নিয়ন্ত্রণ আছে, ছাত্রদলের নিয়ন্ত্রণ থাকলে ছাত্রদলের মাধ্যমে উঠবে, শিবিরের নিয়ন্ত্রণ থাকলে শিবিরের মাধ্যমে উঠবে, আগে ছাত্রলীগের মাধ্যমে উঠতো। তো তাদেরকে রাজনৈতিক কর্মী বানানোর প্রক্রিয়াটা সহজ হয়, বা তাদেরকে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা সহজ হয় বলে কিন্তু এই জিনিসটা, এই প্র্যাকটিসটা আসলে আছে। এবং বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এটা এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই। কিন্তু এই জিনিসটা ওই আমরা যদি ছাত্র রাজনীতি নিয়ে নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর যেই যারা দায়িত্বে থাকেন তাদের আমার মনে হয় যে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ ছিল, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। হেলেন জেরিন খান যেমনটা বলছিলেন যে নতুন বন্দোবস্তের কথা আপনারা যে বলছিলেন, আবার আপনি বলছেন যে সেই আগের পুরনো প্র্যাকটিসে এখনো রয়ে গেছে। আসলে কেন আপনারা এই নতুন বন্দোবস্ত আনতে পারলেন না, নতুন সংস্কৃতি আনতে পারলেন না? এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিশ্চয়ই আছে, তাদের ভূমিকা ছাড়া নিশ্চয়ই আপনারা একা দল হিসেবে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যে প্রত্যাশা দিয়েছিলেন সংস্কৃতিকে পাল্টে দেবেন বা নতুন ধরনের বাংলাদেশ আসবে, বাংলাদেশ 2.0 যেটা আমরা শুনেছিলাম, সেটি আসলে পারলেন না কেন? মূল কারণ যদি 3টি বলেন। দেখেন, সেকেন্ড রিপাবলিক সবাই গণঅভ্যুত্থানের পরে ধরে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু সমর্থন করছে, কিন্তু সেটা এক্সিকিউট করা যায় নাই বিভিন্ন কারণে। প্রথমত এই গণঅভ্যুত্থানটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটার আগে লিটারেচার প্রস্তুত করে এবং বাহিনী প্রস্তুত করে যেভাবে বলশেভিক বিপ্লব কিংবা রুশ বিপ্লব হয়েছে বা ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, সেভাবে কিন্তু ওই প্রিপারেশনটা ছিল না। ফলে আমরা একটা ঘোষণাপত্র দেওয়ার মতো প্রস্তুতিও ছিল না। খুব তড়িঘড়ি করে 5ই আগস্টের পরে সরকার গঠন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে সেকেন্ড রিপাবলিক নিয়ে যখন আলাপটা আসে, তখন আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলো বসে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম, যেটা আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি। এবং অনেক ক্ষেত্রেই এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে বারবার নির্বাচন পিছিয়ে যাবে বা এই শঙ্কা থেকে, এই ভয় থেকে আমাদের বর্তমান সরকারি দল বিএনপি বারবার এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করেছে। জি, হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই, এই যে সংঘাতগুলো হচ্ছে এখানে কি শুধু শিবির এবং ছাত্রদলই জড়িত, নাকি আপনার মনে হয় অন্য কোনো শক্তিও আছে? অন্য কোনো শক্তি তো আছেই, কারণ শিবির তো আপনি জানেন দীর্ঘ বছর গুপ্ত অবস্থায় থেকেছে। কাদের ছায়াতলে? ছাত্রলীগের ছায়াতলে। এখন আবার ছাত্রলীগ তাদের শিবিরের ছায়াতলে আছে গুপ্ত অবস্থায়। কাজেই একে অপরের পরিপূরক হয়ে কিন্তু কাজ করছে, এবং এরা সবাই মিলেমিশে একাকার হয়ে ছাত্রদলকে কিছুতেই ক্যাম্পাসগুলোতে ঢুকতে দিবে না, এবং ঢুকতে ছাত্রদলকে তো দিবে না, সাধারণ ছাত্রীদের উপরও কিন্তু একচেটিয়াভাবে। কারণ আপনি জানেন শিবিরের যে রাজনীতি, বিশেষ করে নারীরা কিন্তু ভীষণভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়। কে কোন ড্রেস পরবে, কে কিভাবে যাবে, কে কোন সাজবে, কে করবে, এগুলা নিয়ে তো নারীদেরকে প্রতি মুহূর্তে, কারণ আমরা জামাত ইসলামের আমিরের তো আমরা নির্বাচনের আগে তার নারীদের সম্পর্কে আইডিয়া কিভাবে পেয়েছি, চাকরিজীবী নারীদেরকে তিনি কিভাবে মানে ছোট করেছেন কিংবা একেবারে নিকৃষ্টতম নারীদের সাথে তুলনা করেছেন, এবং এগুলা তো একটা বিষয় আছেই। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে ওখানে একটা মুক্ত রাজনীতি যে দরকার, সেই জায়গাটা কিন্তু যেতে দিচ্ছে না শিবির, এবং শিবিরের সাথে আমি মনে করি যে ফ্যাসিস্টরাও কিন্তু একাকার হয়ে আছে। এই একই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো আসিফ মাহমুদ সজীব ভাই, একটু 30 সেকেন্ড শেষ করবেন। অনেকগুলা বিষয় আছিল, সেটা কিন্তু আপনি বলতে দিলেন না। বিশেষ করে আপনার বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছিলাম। জি, আপনি যেটা বললেন, আমি যেটা বলতে চাই সেটা হলো
ঠিক আছে, আমাকে এরপরে আর না আমাদের সময় একদম আমি যেটা বলতে চাইছি এটা হলো পরিবর্তনের কথা বলা হয়েছে যে কি কি পরিবর্তন। দেখেন পরিবর্তন কিন্তু অনেক হয়েছে। এখন যেমন গুম হয় না, এখন যেমন এগুলো একটি বড় পরিবর্তন। না এখন যেমন ধরেন প্রাইম মিনিস্টার প্রটোকল ছাড়া যাচ্ছে, প্রাইম মিনিস্টারের জন্য সমস্ত গাড়ি আটকে থাকে না, তো এগুলা কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়েছে। তো এখন শিবিরের সাথে আসলে ছাত্রদল এবং ছাত্র শিবির যে জড়িত কিনা বা অন্য কোনো শক্তি আছে কিনা, শিবির যে গুপ্ত ছিল এতদিন, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? সংঘাতে যখন যান, যখন দুই পক্ষে মারামারি হয়, তখন কে ঢুকে কাকে মারতেছে এটা বোঝা আসলে কঠিন। এবং আমার ধারণা এই সংঘাতগুলো উস্কে দেওয়ার ক্ষেত্রে বা সংঘাতগুলোকে আরো ডেটোরেট করার ক্ষেত্রে এখানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের অনেকের ভূমিকা আছে এবং তারা এগুলো নিয়ে উল্লাসও প্রকাশ করে মাঝে মধ্যে যে দেখো ওরা নিজেরা এখন মারামারি করতেছে, এবং তাদের এই সুযোগটা তৈরি হয়। কিন্তু তারা কাদের হয়ে কাজ করছে? তারা এখানে তাদের শত্রু যেহেতু কিন্তু তারা উভয় রাজনীতিতে পক্ষই। নেই। আপনি যদি এখানে বলেন স্পেসিফিকলি যে ছাত্র দলের শত্রু না ছাত্রলীগ, তাহলে এটা মানে ঠিক হবে না। ছাত্রলীগের সবার উপরেই কিন্তু ক্ষোভটা আছে এবং তারা সেটা তাদের বিভিন্ন কার্যক্রমে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজে আমরা কিন্তু দেখি। তো আমার কথা হচ্ছে যে এইটা সংঘাত ছাড়াও এই সমস্যার সমাধান করা যেত কিনা সেটা আমরা আসলে খতিয়ে দেখেছে কিনা, কিংবা সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা। শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, কোনো ক্যাম্পাসে যদি এই ধরনের ডিসপিউট থাকে ওনারা গিয়ে বসতে পারেন, প্রশাসনকে আরো শক্তিশালী করতে পারেন। সেটা না করে হামলার মধ্য দিয়ে ঢুকতে হবে, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে আমাদের মূলত ছাত্রদল নাই, এবারে তো আপনি জানেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র এটা যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো দলের জি, ক্ষেত্রে। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।